সত্যি সেরা লাগছে, কোনো মানে সুইজারল্যান্ডের থেকে কম মনে হচ্ছে এই জায়গাটা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে নেপাল রাইডের আমাদের 11 নম্বর দিন। তোমরা যারা লাস্ট ভিডিওগুলোর সাথে যুক্ত ছিলে তারা তো জানো আমাদের নেপাল রাইড চলছিল। খুব সুন্দর আমরা এই কদিন নেপাল ঘুরেছি। মানে প্রথমে আমরা রুবি ভ্যালি সার্কিট কমপ্লিট করেছিলাম, পাংসাংলা পাস করেছি। হয়তো বলতে পারো ওখানকার লোকালদের কথা অনুযায়ী ওরা ফার্স্ট কোনো ইন্ডিয়ানদের দেখেছে যারা বাইক নিয়ে পাংসাংলা পাস এসছে। তো চাইলে ভিডিওটা দেখতে পারো, ভালো লাগবে। যতদূর সম্ভব 4 নম্বর এপিসোড। আর এখন থেকে আমাদের এবার মুক্তিনাথের জার্নি শুরু হচ্ছে, মুক্তিনাথ পর্ব শুরু হচ্ছে। তোমাদের একবার দেখিয়ে দিই আমরা যে পোখরায় ছিলাম, দেখে নাও। একদম লেক সাইডে হোটেল, খুব সুন্দর হোটেলটা ছিল। আর আমাদের রুম ছিল হচ্ছে এটা। রুমটা যথেষ্ট ভালো, দেখতে পাচ্ছ। একদম এখান থেকে বেরোলেই ব্যালকনি ভিউ রয়েছে। ওয়াশরুমটাও যথেষ্ট ভালো। এটা ছিল আমাদের হোটেল লেক 11। আর এখানেই আমাদের বাইরে পার্ক ছিল, কিন্তু সিসিটিভির আন্ডারে আছে, দেখতে পাচ্ছ। তোমাদের যদি একটু জুম করে দেখাই, দাঁড়াও, দেখো সিসিটিভি ক্যামেরা আছে একদম হোটেলের সামনেই। ফেভা লেক বা পোখরা লেক, এর থেকে ভালো কি চাই। টোটাল আমাদের 1250 করে এক দিনের পড়েছে। রুম দেখতে পাচ্ছ, সেই অনুযায়ী এই লেক সাইডে অনেক সস্তায় পেয়েছি। 2 দিন আমরা ছিলাম এই পোখরায়। তো তোমাদের সবাইকে ওয়েলকাম। আমাদের এই মাস্তাং সিরিজটা এবার যে শুরু হতে চলেছে, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পোখরা থেকে। অলরেডি এখন নেপালের টাইম অনুযায়ী 9টা বাজতে চললো। আর বেশি কথা বাড়াচ্ছি না, একদম মোটো ব্লগিং সেটআপে বাকি সব ডিটেলস শেয়ার করছি। আমাদের অলরেডি পারমিট বানানো কিন্তু হয়ে গেছে মুক্তিনাথে, যেটা কালকে আমরা পোখরা এক্সপ্লোর করেছি। সেদিনকেই আমরা মুক্তিনাথে পারমিটটাও বানিয়ে নিয়েছি, প্লাস আমাদের ভানসারটাও এক্সটেন্ড করে নিয়েছি। তো চলো বাকি কথা মোটো ব্লগিং সেটআপে হচ্ছে। ইন্ডিয়ার টাইম অনুযায়ী এখন 8:35 বাজে, আর আমরা বেরোলাম এই হোটেল থেকে। তো হোটেলটা খুবই ভালো ছিল, রুম তো দেখালামই। 1250 টাকা পার ডেতে লেক সাইডে, এর থেকে ভালো রুম আমি মনে হয় না আর কেউ পাওয়া যাবে। আমি নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চাইলে কন্ট্যাক্ট করে আসতে পারো। নেপালি নাম্বার, তো একটু হোয়াটসঅ্যাপে কল করে নিলেই তোমাদের বেটার হবে। এবার আমরা এখান থেকে যাচ্ছি, যেরকম তোমাদের বললাম মুক্তিনাথের পর্ব শুরু হলো। মুক্তিনাথ এখান থেকে সার্কিট আমাদের শুরু হতে চললো। আজকের জার্নি আমাদের এখান থেকে জমসমের জন্য টোটাল 160-65 কিলোমিটার মতো হবে, যেটা 8 ঘন্টা তো জার্নির টাইম লেগে যাবে। কালকের দিনটা আমাদের পোখরাতে একটু হেকটিকেরই চলে গেল পারমিশনগুলোর জন্য। মেনলি মুক্তিনাথের জন্য তো কোনো পারমিশন লাগে সেইভাবে আমাদের অসুবিধা হয়নি, জাস্ট 10-15 মিনিটের প্রসেস ছিল। কিন্তু আমাদের যেহেতু ভানসারটা কালকেই লাস্ট দিন ছিল, ভানসার এক্সটেন্ড করানোর ঝামেলায় অনেকক্ষণ আমরা পড়েছি। ফাইনালি শেষ অবধি হয়ে গেছে, সেসব লাস্ট ভিডিওতে তোমরা দেখতে পারবে যারা দেখোনি। তো এখান থেকে যেরকম তোমাদের বলছিলাম, আজকের জার্নি আমাদের যে জমসমের দিকে, আমরা এই রুটে শেষ পেট্রোল পাম্প বেনিতে পাবো। এখান থেকে বেনির ডিস্টেন্স ধরে রাখো 90 কিলোমিটার মতো হবে। আর এখন যা পেট্রোল আছে আমার তো ওই বেনি অবধি চলে যাবে, আমার এখনই তেল ভরার দরকার নেই, বেনি থেকেই পেট্রোল ভরবো। যেরকম বলছিলাম, পোখরা এত আমাদের হেকটিকের গেছে এই পারমিটগুলোর জন্য, যে সব জায়গা যেরকম প্ল্যান করেছিলাম পোখরায় ঘোরার, সব জায়গা তো ঘুরে দেখতে পারিনি। তবে শিব মন্দিরটা, যেটা বিশাল শিবের স্ট্যাচু আছে, সেটা আমরা অবশ্যই দেখে নিয়েছি। সাথে পিস পাগোডা দেখবো ভেবেছিলাম, কিন্তু পিস পাগোডাটা আমাদের একটু দূর থেকেই দেখতে হয়েছে, মানে কাছে যেতে পারিনি। সারানকোট থেকে সানসেট দেখার কথা ছিল, সেটা তো হয়নি। আজকে সকালে সানরাইজ দেখবো ঠিক করেছিলাম, সেটাও হয়ে ওঠেনি। কারণ বুঝতে পারছো, লাগেজ সকাল সকাল বেঁধে আবার বেরোনো একটু দেখলাম হেকটিকের হয়ে যাচ্ছে, তো ছেড়েই দিলাম। তবে এখন আমরা কিন্তু সারানকোট যাচ্ছি। জমসম যাওয়ার আগে একবার সারানকোটটা ভিজিট করে যাব, কারণ ওখান থেকে পোখরা শহরটার যা ভিউ আসে তোমাদের যদি না দেখাই খুব মিস হয়ে যাবে। আমি নিজে দেখতে পাবো না, আমার নিজের মিস হবে, প্লাস তোমাদের দেখাতে পারবো না, সেটা একটা আফসোস থেকে যাবে। তো আগে আমরা এখান থেকে সারানকোট যাচ্ছি, মোটামুটি 12 কিলোমিটারের ডিস্টেন্স আছে। তারপর আমরা বেরিয়ে যাবো হচ্ছে জমসমের জন্য। কালকে পোখরাতে একটু ওয়েদারটা ফগি টাইপের ছিল, তো খুব একটা ভালো পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছিল না। তবে আজ কিন্তু মাউন্ট ফিশটেল আমাদের চোখে ধরা পড়ে গেছে, পুরো ক্লিয়ার রয়েছে। যদি সামনের জায়গাটা যাই তোমাদের দেখাচ্ছি, দেখো ঠিক এইখানটায় দেখা যাচ্ছে মাউন্ট ফিশটেল, খুব সুন্দর কিন্তু পাহাড়টা। সারানকোট কিন্তু পোখরা থেকে বেশ ভালোই হাইটে আছে, মানে ধরে রাখো 2000 ফিটের ডিফারেন্স তো আছেই পোখরা থেকে।
তো আমরা এখন সেখানেই যাচ্ছি, তোমাদের যেরকম বলছিলাম। ডান দিকে মাউন্ট ফিস্টেলটা পুরো ভালো মতো বোঝা যাচ্ছে, মেঘের মাঝখান থেকে মাউন্ট ফিস্টেল বেরিয়ে আছে বলতে পারো চূড়াটা। এই মুহূর্তে আমরা সারানকোট চলে এসেছি, তবে সারানকোটের যে মেন প্রপার ভিউ পয়েন্ট আমরা কিন্তু সেখানে নেই, আমরা একটা হোমস্টের ছাদে আছি। যতদূর সম্ভব ভিউ পয়েন্টটা হচ্ছে, যদি ক্যামেরাটা ঘোরাই, এই যে এটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট। আমরা এখানে নেই, আমরা তার নিচের রাস্তাতে এই হোমস্টের ছাদে আছি, তার কারণ এখান থেকে ভিউটা বেটার। লাস্ট ইয়ার তাই তো এসে স্টে করেছিলে? না, আমরা এসেছিলাম ওটা হচ্ছে 2019-এ এখানে স্টে করেছিল। তো লোকেশনটা দেখতে পেলাম আবার। তো মৈনাকদা দেখলো, নিয়ে এখানেই আমরা ওই জন্য ভাবলাম ছাদে চলে আসি। এখান থেকে চা অর্ডার করেছি, এখান থেকে পুরো পোখরা শহরটা দেখা যাচ্ছে। আর তোমাদের যেটা মেন আকর্ষণ দেখানোর, দেখো মাউন্ট ফিস্টেল, যেটা কালকে ধরা পড়েনি আমাদের চোখে, কিন্তু আজকে ক্লিয়ার, পুরোপুরি ক্লিয়ার বলবো না, তবু যেটুকু দেখতে পাচ্ছি এটাই অনেক। এদিকে পুরো অন্নপূর্ণা রেঞ্জটা দেখা যাচ্ছে, অন্নপূর্ণা 2, 3, 4 এর দুর্দান্ত লাগছে। কিন্তু একটুখানি জুম আউট করে দিই, নাহলে ভালো করে বোঝা যাচ্ছে না হয়তো। মেন আকর্ষণ এই ফিস্টেল, এইটার জন্যই পোখরা আসা মেন আরো। আর তোমাদের যেরকম বললাম, এটা পোখরা শহর, এখান থেকে মেন সানরাইজ আর সানসেট কিন্তু দুর্দান্ত লাগবে এই পুরোটা। হ্যাঁ, এই তো সূর্য এদিকে সানরাইজ হবে, আর এই দিকটা তার মানে সানসেট হবে। সানসেটের টাইমে বা সানরাইজের টাইমে বুঝতে পারছি, এই যদি রেঞ্জ জায়গায় কোনো, এই পাহাড়ের রেঞ্জটার জায়গায় যদি কোনো মেঘ না থাকে, কত সুন্দর দেখতে হতে পারে। বিশেষ করে এই ফিস্টেলকে মন কেড়ে নিচ্ছে এই ফিস্টেল। ইন্ডিয়ার টাইম বলছে এখন 9:32 বাজে, আর আমরা সারানকোটের এই হোটেলটা থেকে বেরোলাম, এই রিসর্টটা থেকে বেরোলাম বলতে পারো। তো এখন আমরা সামনে কিছুটা নামবো, নিয়ে ডান দিকে রাস্তা চলে যাচ্ছে সোজা জমসমের দিকে যাওয়ার জন্য। আমার বাঁ দিকে দেখো একটা রোপওয়ে যাচ্ছে, এটা যতদূর সম্ভব সারানকোটের ভিউ পয়েন্টের দিকেই যায়। এই সামনেটাতে দেখো আর একটা রোপওয়ে নামছে এখন এখান থেকে, আর এটা যাচ্ছে। 4 জন আছে এই মুহূর্তে রোপওয়েতে। তো সুন্দর দেখতে লাগছে, এটা সারানকোটের ওই ভিউ পয়েন্টের দিকেই যাচ্ছে, মানে নিচে একটা দিকে নিয়ে যাচ্ছে কোথাও পয়েন্টে, নিয়ে এখান থেকে আবার রিভার্সে ঘুরিয়ে নিয়ে আসছে। জায়গাটা খুব সুন্দর লাগছে। তো আমরা দেখো মেন রাস্তায় কিন্তু চলে এসেছি, মানে এটা প্রপার পোখরা থেকে জমসম যাওয়ার মেন রাস্তা নয়, ওটা নিচ দিয়েই আছে, তবে এটা কিছু কিলোমিটার গিয়ে ওই রাস্তা দিয়ে কানেক্ট করে দেবে। নিয়ে আমরা আগে যা পাবো কুসমাতে আছে নেপালের যে জানো সব থেকে বড় হ্যাঙ্গিং ব্রিজ, যেটা তোমরা সবাই অনেক রকম রিল বা ভিডিওতে দেখে এসছো। সেই জায়গাটা পড়বে, একটু ভেতর দিকে ঢুকতে হয়। তারপর পড়বে বেনিতে লাস্ট পেট্রোল পাম্প পাবো। তারপরে পড়বে ততপানি, তারপরে পড়বে জমসম। মাঝে একটা জায়গা পড়বে লেটে বা লাতে, এরম কিছু একটা নাম, ওটাও কিন্তু খুব সুন্দর আমি দেখেছি। তো পুরো ভিউ এনজয় করাবো তোমাদের এই রাস্তার, পুরো ভিডিওটার সাথে কিন্তু জুড়ে থাকতে হবে। আর ভালো লাগলে অবশ্যই যেন একটা লাইক করে দিতে হবে। তো সামনের দিকে জার্নিতে এগোতে থাকি আমরা, আর তোমরাও এনজয় করতে থাকো। সারানকোট থেকে আমরা কিন্তু পুষ্পাল হাইওয়েতে নেমে গেছি। সারানকোট থেকে এই রাস্তাটাই হচ্ছে মেন হাইওয়ে, যেটা পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছে। রাস্তা আশা করছি ভালো মেনটেন করা আছে, আর রাস্তাটা দেখতেও পাচ্ছি এখানে অনেকটা চওড়াও আছে। পুরো রাস্তাটা গেলেই বুঝতে পারবো কতটা কি থাকবে। তবে আশা করছি আমরা যেরকম মানাঙার রুবি ভ্যালি ক্রস করে এসছি, সেরকম খারাপ রাস্তা আর পাবো না। প্রায় 20-22 কিলোমিটার মতো আমরা রাইড করে নিলাম এই পুষ্পল হাইওয়ে দিয়ে। রাস্তা তোমাদের যেরকম বলছিলাম একটু বাউন্সি, এছাড়া কিন্তু রাস্তা খুব ভালো আছে। আর এখানের রাস্তাটা দেখো, আমরা এই পাহাড়ের গা দিয়ে ওদিকে যাবো, এদিকটা পুরো শ্যাডো হয়ে আছে, সূর্য এই পাহাড়টার পিছনে আছে, তাই জন্য বিশাল কিন্তু ঠান্ডা লাগছে এই মুহূর্তে। আমরা জাস্ট একটা থার্মাল লাইনার পরে বেরিয়েছি, মানে কটসুলের জামা, তার উপর জ্যাকেট রাইডিং, তাই জন্য একটু ঠান্ডা লাগছে যখনই ছায়ার জায়গাগুলো আসছে। রাস্তার ভিউ কিন্তু একটু অন্যরকম বলতে পারো। আমার এখনো অবধি রাস্তার ভিউ মানাং সাইডের আর কাতলাং মানে রুবি ভ্যালির সাইডের অনেক বেটার লাগছিল। এবার জানি না, হয়তো সামনে জমসমের পর থেকে রাস্তার ভিউ আমার এইটার বেশি ভালো লাগতেই পারে, সেটা সময়ই বলতে পারবে। তবে রাস্তার কন্ডিশন বলবো ওই দুটোর থেকে অনেক ভালো আছে এখনো অবধি। এই সামনের রাস্তাটাও কিন্তু দেখো সুন্দর। আমরা একটু আগে যে রাস্তাটা ক্রস করেছিলাম দেখলে পুরো শ্যাডো এরিয়া ছিল, প্রায় ওরকমই এটা
কিন্তু এটাই দেখো ভালো মতো সানলাইট পড়ছে। এইখানটাই অনেকক্ষণ পরে রাস্তা একটু ভাঙাচোরা দেখলাম, নাহলে সত্যি পুষ্পল হাইওয়ে কিন্তু ভালো মেনটেন করা আছে। এটা কোন শহর ক্রস করছি একবার দেখতে হবে। যতটুকু সম্ভব কুসমা থেকে 5 কিলোমিটার মতো পিছনে আছি। এখানে বাইকেরও বেশ ভালো গ্যারেজও দেখতে পেলাম। তো এখানে আমাদের আবার पेपर चेक হবে। यहाँ से आए पश्चिम बंगाल से। हाँ, हम लोग जब बीरगंज में एंट्री किए थे तब बोला था कि यातायात नहीं लगेगा 2 व्हीलर के लिए, ठीक है। तो हम लोग चले गए, हम लोग रूबी वैली, धादिंग, रसुआ घूम के मनांग से जब उतर रहे थे तब एक सर ने बोला कि यातायात तो लगता है, तो कंपल्सरी है। हाँ, यातायात और गाड़ी का अभी मेरे को नहीं पता क्या उनसे थोड़ा बहस भी हुआ, तो उन्होंने चालान काटा 1050 रुपये का। 1050? हाँ, उसका फोटो है। हाँ 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 जी जी वही। ये रहा सर। 10 दिन में घूम के अभी भी नहीं हुआ घूमना। ठीक है, ठीक है। लेकिन सर एक चीज़ मुझे जानना है, सिर्फ जस्ट क्वेरी के लिए छोटा सा। जैसे हम लोग घुसे तब तो वहाँ पे बोला गया था बॉर्डर में यातायात लगेगा नहीं, ठीक है, तो ऊपर फाइन काटा, ठीक है, कोई बात नहीं। फिर पोखरा में भी हम लोग आपको भंसर कर दिया, भेज दिया। हाँ, लेकिन हम लोग जब पोखरा में कल ऑफिस में गए ना, पोखरा में भी सर से बात हुआ था। सर पोखरा ऑफिस में भी सर ने बोला है कि यातायात लगेगा नहीं। सर ने ऐसा हम लोगों को बोला कि ये सिर्फ नॉर्मल बंसल लगेगा, बाइक के लिए कोई यातायात लगता नहीं। आज जैसे आप लोगों ने मांगा यातायात, ताकि कोई फिर से सामने मांगे, इसलिए पूछा था। तो पोखरा ऑफिस से भी हम लोग को बोला कि कोई लगेगा नहीं। इनफैक्ट उन सर से पूछा कि सर मैं आपका एक वीडियो ले सकता हूँ, कि आप ये बोल रहे हैं? सर ने बोला हाँ ले सकते हो, उसका वीडियो भी है। सर वो लैपटॉप में है। थैंक यू सर, एकदम एकदम। मुक्तिनाथ के लिए दर्शन करें। তো আমরা এখন কুসমা এন্টার করে গেছি, আর কুসমা ঢোকার মুখটাতে এখানে এই পারমিট চেক করছিল। এইখানে নিচের স্যারেরাও কিন্তু প্রচুর আমাদের সাথে কোঅপারেট করলো, পুরো সব কিছু ব্যাপার বুঝলো, নিয়ে কিছু আর কিছু বললো না, যে ওই চালানটা দেখে ছেড়ে দিল। আর বললো এরম চেক করে, যখন পোখরা থেকে বলেছে ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু ওপরে আমাদের সাথে এরম কেন করলো বুঝতে পারলাম না। আমরা এখন কুসমাতে এন্টার করে গেছি, যে দেখলে এখন কুসমার সাসপেনশন ব্রিজ বা হ্যাঙ্গিং ব্রিজ বলতে পারো, ওই ওখানেই যাচ্ছি, যে বড় ব্রিজটার কথা তোমাদের বলেছিলাম। খুব সুন্দর, কিন্তু একটা দেখো জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। পিছনে লেপার্ডের সাইন করা, মানে ছবি দেওয়া ছিল একটা বোর্ডে, মানে এই জঙ্গলে থাকতে পারে। লোকালরা তো পুরো ক্যাজুয়ালভাবে যাতায়াত করছে। আমরা দেখতে পাচ্ছ নামতে চলেছি এই ব্রিজে। মৈনাকদা একটু চলে যাক, তারপর আমি যাব। সামনে লোক এত হাঁটছে, ওই জন্য কিন্তু বেশি ব্রিজটা দুলছে। নিচের দিকে তো আমি তাকাবো না, ভুলে গেছি, নিচের দিকে তাকিয়ে ফেলছিলাম। একটুখানি করে ওপর দিকে করি, নিয়ে এগোতে থাকি। আমি সোজা সামনের দিকে তাকিয়ে আছি, কারণ জানো সবাই জানো আমার হাইটে বিভৎস ভয়, কিন্তু এই ভয়গুলোকেই হালকা করে জয় করতে হবে। কারণ এরম সিচুয়েশান আসতে পারেই পরবর্তীকালে, কোথাও ধরো রাইড করছি যেখানে এরম জায়গা আমাদের ক্রস করতেই হবে, এটাই মেন রাস্তা, তখন তো কেস খেয়ে যাবো নইলে। তো এখন থেকে একটু করে এক্সপিরিয়েন্স নিয়ে থাকলে তখন আর চাপের মুহূর্ত হবে না অতটা। আমিও কিন্তু ফাইনালি ক্রস করে গেছি জায়গাটা, দেখলেই এটা বেশ ভয়ের ছিল, কারণ এই ব্রিজটা ওই পিসাংয়ের ব্রিজের থেকে অনেকটা বেশি লম্বা ছিল। একটাই আফসোস, এখানে বাইকগুলো তো রেখে নিয়েছি, একটাই আফসোস থাকলো যে ড্রোন ওড়াতে পারবো না। ড্রোনটা রেডি করছিলাম, কিন্তু লোকালসটা এখানে বললো ড্রোন অ্যালাউ নয়, না ওড়াতে। পুলিশ দেখলে নাকি ড্রোন তো নিয়ে নেবে, সাথে আমাদেরও ভেতরে নিয়ে যাবে, তো ওড়ালাম না। দেখি সামনে কোথাও যদি পারমিশন নিয়ে ওড়াতে হবে, এখন যা দেখছি, কারণ বলছে নেপালের বেশিরভাগ জায়গায় রেস্ট্রিক্টেড। সামনে কোনো জায়গায় যখন ওড়াবো ভালো লোকেশানে একটু জিজ্ঞেস করে নিতে হবে কোনো ট্রাফিক পুলিশের থেকে। তো এই ক্যাফেটা, এইটা মানে এই দোকানটা থেকে আমরা খেতে দাঁড়ালাম, মোমো অর্ডার করে দিয়েছি সাথে। তারপর মোমো খাওয়ার পর যদি দেখি খিদে আছে তাহলে চাউমিন খেয়ে নেবো। এখন মোটামুটি ঘড়িতে
নেপালের টাইম অনুযায়ী 11:23 বাজে। তো এখান থেকে মোটামুটি 12টায় বেরিয়ে যাব। এখান থেকে আর যতদূর সম্ভব বেনির ডিস্টেন্স আর 45 কিলোমিটার মতো বাকি আছে, ওখানে পেট্রোল পাম্প পাবো আমরা। চিকেন মোমো আমাদের এসে গেছে, 10 পিস ছিল। কত করে নিচ্ছে এটা জিজ্ঞেস করেছিল? 130 নেপালি 130-তে 10 পিস করে চিকেন মোমো। ভালো খেলাম, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি আমরা, দেখতে পাচ্ছ, হয়তো দেখে বুঝতে পারছো। খুব নরম কিন্তু কোটিংটা আছে, খেয়ে মজা লাগলো। আমরা ফার্স্ট নেপালে মোমো খাচ্ছি নাকি? না, আগে খেলাম। কোথায় খেলাম? হ্যাঁ, একটা কোথাও খেয়েছি মনে পড়ে, রুবি ভ্যালির সাইডেই খেয়েছি। তখন ওই কল্পতরু থেকে ওঠার সময় যে একটা সুন্দর ওই ক্যাফেটেরিয়াটাই খেলাম, ওটার থেকেও অনেক বেটার এটা। ইন্ডিয়ার টাইম বলছে এখন 11:43 বাজে, আর আমরা দেখতে পাচ্ছ আবার চলে এসেছি এই কুসুমা ব্রিজে। আবার ধীরে ধীরে আমরা যাব এখন। সাহস করে একটু নিচের দিকে তাকিয়েই ফেললাম, বুঝলে? যখন নিচের দিকে দেখেই নিয়েছি একবার, ভালো করে তোমাদের দেখিয়েই দিই। দেখো, এটা যতদূর সম্ভব কালী গণ্ডকী নদী, আমার যেটুকু ধারণা। আমাদের পিছন দিকেই একটু ব্যাক করতে হচ্ছে, নিয়ে আবার মেন রাস্তা আমরা কানেক্ট করে যাব। এটা ওই জঙ্গলটাই যেটা আসার সময় তোমাদের দেখিয়েছিলাম, বেশ ভালো কিন্তু ঘন জঙ্গলটা। আমরা দেখো মেন রাস্তা মানে পুষ্পল হাইওয়েতে আমরা কানেক্ট করে গেছি। এখান থেকে আমাদের বাঁ দিক যেতে হচ্ছে জমসমের দিকে যাওয়ার জন্য, আর এই ডান দিকের দিকটা, এই দিকটা চলে যাচ্ছে পোখরার দিকে। তোমাদের যেরকম আসার সময় তো দেখাচ্ছিলাম, পুষ্পল হাইওয়ে কিন্তু ভালো মেনটেন করা আছে। এখান থেকে বেনির ডিস্টেন্স এখনও 32 থেকে 35 কিলোমিটার ডিস্টেন্স আছে। তো ওটা আমাদের ধরে রাখছি 40 মিনিট কি 50 মিনিট টাইম লেগে যাবে। তো ওখানে আমরা পেট্রোল ভরতে দাঁড়াবো। তো সামনে এইখান থেকে বেনির রাস্তাটা তো বুঝতেই পারছো, এরম সিঙ্গেল লেন রোড থাকবে। তো কোথায় কিরাম রাস্তা পাচ্ছি না পাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করতে থাকছি, আর তোমরাও দেখতে থাকো সামনের এই ভিউ। ঘড়ির সময় বলছে এখন ইন্ডিয়ার টাইম অনুযায়ী 12:40 বাজে, আর আমরা এন্টার করে গেছি বেনিতে। পাশ দিয়ে বিশাল চওড়াভাবে কালী গণ্ডকী নদী যাচ্ছে, আর আমাদের এই বেনিতে পেট্রোল ভরে নিতে হবে। আর মনে হয় পারমিটও শো হতে পারে, মানে করতে হতে পারে, দেখতে হবে সামনেটা এগোনোর পরে। দেখলেই পিছনে আমাদের ঘুরে আসতে হয়েছিল মুগলিং থেকে, তার কারণ মেন রাস্তা বন্ধ ছিল। পিছনের কিছু কিলোমিটার ওই জন্য খুবই খারাপ ছিল, খুবই খারাপ। বেনির পেট্রোল পাম্প থেকে তেল ভরছি। দেখো এখানকার পেট্রোল পাম্পটা অনেক সেই পুরোনো দিনকার মেশিন। 7.2-তে আমার 260 কিলোমিটারের কাছে রাইড হয়ে গেছে। মেন বেনিতে ছিলাম, আর এটা দেখো বেনি বাজারে নামলাম। তোমাদের কিন্তু বেনি ঢোকার দরকার লাগবে না যদি তোমরা মেন রাস্তা দিয়ে আসো। এই পিছনের রাস্তাটা সোজা চলে যাচ্ছে পোখরার দিকে, আর আমরা এখন সোজা যাচ্ছি জমসমের দিকে। তো আমরা যে ভেতরের রাস্তাটা দিয়ে এলাম, ওর জন্য আমাদের বেনিতে ঢুকতে হতো। টোটাল বেনি বাজার থেকে বেনির জন্য আলাদা কিন্তু টার্ন নিতে হয়। এই বেনি বাজার থেকে জমসমের ডিস্টেন্স আর ওই 75 কিলোমিটার মতো বাকি থেকে গেছে, যার আগে আমরা ততপানি বলে একটা গ্রাম পাবো। ততপানি মানে উষ্ণ প্রস্রবণের জায়গা। আর লেটে বা লাটে এরম টাইপের কিছু একটা নাম, আমি বারবার নামটা গুলিয়ে ফেলি। তো সেই জায়গাটা পড়বে আমাদের, সেখানে দাঁড়িয়ে একটু টাইম কাটানোর ইচ্ছা আছে, কারণ খুব শুনেছি জায়গাটা সুন্দর। মহিনাকদাও বলছিল জায়গাটা নাকি অসম্ভব সুন্দর। জায়গাটা অবশ্যই তাহলে একবার দাঁড়াবো যদি ভালো ভিউ পাই। বেনি আগে অবধি রাস্তা যত পরিমাণে ভালো ছিল, এখন পুরোপুরি খারাপ। মানাং ফানাংয়ের মতো খারাপ বলবো না, তবে খারাপ রাস্তাটা। যদি ফার্স্ট টাইম কেউ আসো তাহলে তোমাদের খারাপ লাগবেই এটা। এইমাত্র একটা পিছনের গ্রাম আমরা ক্রস করলাম, তিপলিং বা এরকম কিছু একটা নাম ছিল। তারপরেই দেখো একটা সুন্দর ঝর্ণা আমরা দেখতে পেয়ে গেছি ডান সাইডে। এটাও কিন্তু বেশ ভালো উঁচু থেকেই আসছে। এটা যতখানি দেখছো তার থেকেও বেশি কিন্তু ওপর দিকে আছে। চলো, মানে এই অবধি যে দেখা যাচ্ছে, আরো উপর থেকে কিন্তু ঝর্ণাটা পড়ছে। এই ততপানি জায়গাটা কিন্তু আমার বেশ সুন্দর লাগছে, অনেকটা ওই আমরা যে জগতে স্টে করেছিলাম অনেকটা ওরকম টাইপেরই। খুব সুন্দর ছোটোখাটো ভিলেজ, কিন্তু খুব সিনিক বিউটি আছে।
ওখানে একটা কিছু মন্দির রয়েছে, আর এখানেই কোথাও একটা মানে উপর দিকে বা নিচের দিকে নেমে গিয়ে হট স্প্রিং ওয়াটারটা আছে, যেটা আমরা দেখতে পেলাম না মেন রাস্তা থেকে যদিও। আর ওই ঝর্ণাটা দেখো ঠিক ডান দিকে ওপর থেকে পড়ছে, তোমাদের একটুখানি জুম করে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এই ঝর্ণাটারই কথা বলছিলাম ততপারিতে, খুব সুন্দর লাগছে এই ঝর্ণাটাও। সামনে আরও একটা ঝর্ণা পাবো। বাঁ দিকে ওপরে একটা বিশাল বড় আমি ওয়াটারফল দেখতে পাচ্ছি। তো এখানটায় হয়তো দাঁড়াতে পারি আমরা, এই ব্রিজটা ক্রস করে ওইদিকে যেতে হবে। এই ওয়াটারফলটার নাম তোমাদের যদি সামনে আমি দাঁড়াও ইনফরমেশান নেওয়ার চেষ্টা করছি কি নাম নিয়ে তোমাদের জানাচ্ছি। বিশাল কিন্তু ওয়াটারফলটা দেখো। নেপালের টাইম বলছে এখন 2:40 বাজে, আর আমরা চলে এসেছি রূপসে ওয়াটারফলের সামনে। তোমরা দেখলেই আমরা জাস্ট ব্রিজটা ক্রস করে দাঁড়ালাম, আর এই হচ্ছে রূপসে ওয়াটারফল। ভালো, বেশ বড় ওয়াটারফলটা, খুব সুন্দর লাগছে ভাই, ভালোই জল রয়েছে এই মুহূর্তে। এটা এখান থেকে নামছে নিয়ে নিচে কিন্তু কালীগণ্ডকী নদীতেই মিশছে। আমি যদি আমাদের এদিক থেকে কি দেখা যাচ্ছে কিনা দেখি, ধরো ব্রিজ থেকে হয়তো দেখা যেতে পারে। ও গাড়ি আসতে ছাড়াও যাচ্ছি না, যাই হোক এই সামনেটায় কালীগণ্ডকী নদী আছে নিচে, তো ওইখানে ওখানে গিয়ে মিশছে। দাঁড়াও একবার ট্রাই করেই নি। এ দেখো দেখা যাচ্ছে কালীগণ্ডকী নদী যাচ্ছে, এখানে গিয়ে মিশছে। আর এই হচ্ছে ওয়াটারফলটা। কেমন লাগছে তোমাদের এই রূপসে ওয়াটারফলটা অবশ্যই জানিও কিন্তু। রূপসে ওয়াটারফলের সামনে থেকে আমরা বেরোলাম, বেশ ভালোই লাগলো এই ওয়াটারফলটা আমাদের। নেপালে দুটো ওয়াটারফল আমার খুব ভালো লাগলো। প্রথমতে অক্টোপাস ওয়াটারফল থাকছেই, সেকেন্ড হচ্ছে এই রূপসে ওয়াটারফল, ভালো লাগলো। এখান থেকে ঘাসার ডিস্টেন্স আর 10 কিলোমিটার মতো হয়তো আছে। আর ঘাসাতে কিন্তু আমাদের ফার্স্ট এই মুক্তিনাথ যাওয়ার পারমিটটা শো করতে হবে, মানে অন্নপূর্ণা কনজারভেশন এরিয়াতে যে আমরা ঢুকছি তার যে পারমিট বানালাম আগের দিনকে পোখরা থেকে, ওই পারমিটটা আমাদের এখানে শো করতে হবে। সামনে এখানে রাস্তার অবস্থা পুরো খারাপ, এই জায়গাটা আমাদের ক্রস করে ওইদিকে যেতে হবে। এখন পুরো বালি পড়ে আছে, তবে বেশি নেই, চলো ক্রস করে গেছি জায়গাটা। এবার শুধু এই রাস্তাটা ক্রস করি, সামনে থেকে পাথর কাটছে, ওটা ওর মাঝখান দিয়ে আমরা যাব নাকি? হ্যাঁ, এর মাঝখান দিয়ে আমাদের যেতে হবে। কত আওয়াজ, কত রকমের আওয়াজ মেশিনটা থেকে বাবা। ফাইনালি ঘাসা থেকে 6 কিলোমিটার আগে একটু ভালো রাস্তা পেলাম। এবার দম বের করে নিয়েছিল পিছনে রাস্তাটা, মানে মানাং আর গাটলাং বা রুবি ভ্যালি বলো, মেন্টালি প্রিপেয়ার ছিলাম খুব খারাপ রাস্তা পাবো। এই রাস্তার জন্য অফরোড এতটা পরিমাণ করে থাকবে সেটা কিন্তু মাথায় কখনো রাখিইনি, ভুলে গেছিলাম। ঘাসা ঢোকার আগেও কিন্তু তোমরা পেট্রোল পাম্প পেয়ে যাবে। আমি ভেবেছিলাম বেনিতে লাস্ট পেট্রোল পাম্প, কিন্তু ঘাসাতেও দেখছি পেট্রোল পাম্প ওপেন হয়েছে, একদম নতুন দেখলাম এই পেট্রোল পাম্পটা। তো তোমরা চাইলে এখান থেকেও ভরে নিতে পারবে, তবে আমি তাও সাজেস্ট করব একটু কি বলবো ওটা, ওই বেনি থেকেই তেলটা ভরে রেখো, নিয়ে আবার এখানে তোমরা রিফিল করে নিতে পারো। আমরা ঘাসা চেকপোস্টের সামনে চলে এসেছি, এখানে আমাদের পারমিটটা দেখাতে হবে, নিয়ে তারপর আমরা সামনের দিকে এগোতে পারবো। ঘাসা চেকপোস্ট থেকে আমরা এন্ট্রি করে বেরোলাম, এখানে আমাদের বাইক ডিটেলস দিতে হলো, ভান্সার চেক করলো। আর এই সামনের অফিসটা দেখো, এখানে আমাদের এই মুক্তিনাথের যে পারমিটটা বের করেছি সেটা দেখাতে হলো। আর পিছনে তোমাদের যে পেট্রোল পাম্পটা দেখালাম, বললাম এখান থেকে পেট্রোল পেয়ে যাবে, তো এখানে খোঁজ নিলাম, এখানে দেখো গ্যারেজও আছে, তোমাদের সমস্যা হলে গ্যারেজ পেয়ে যাবে। তো যেটা বলছিলাম, পিছনে যে পেট্রোল পাম্পটা দেখালাম তোমাদের বলেছিলাম পেট্রোল অ্যাভেলেবেল থাকবে, পেয়ে যাবে। তো এখানে জিজ্ঞেস করলাম, এটা মেনলি ডিজেলের পাম্প, তোমরা পেট্রোল পাবে না। তো তোমাদের এই লাস্ট অপশান ওই বেনি থেকেই তোমাদের ফুল ট্যাঙ্ক করে নিয়ে বেরোতে হবে।
বেনি থেকে এই ঘাসা অবধি 38 কিলোমিটার তোমরা রাস্তা খারাপ পাবে, মানে অল্প একটু কিছু কিলোমিটার খারাপ ভালো পাবে, কিন্তু বেশিরভাগ রাস্তাটাই খারাপ পাবে। এখান থেকে দেখছি রাস্তা তো ভালো হয়ে গেছে, আর পিছনে স্যারদের জিজ্ঞেস করলাম তো ওনারাও বললো রাস্তা এখন সামনে অনেকটাই ভালো আছে। আর যেই আমরা ঘাসা ক্রস করলাম, ওয়েদারটা না একটু বেশি যেন ঠান্ডার হয়ে গেল। নিচে এতটা ঠান্ডার ওয়েদার ছিল না যেটা এখন পাচ্ছি। একটু পরে আমরা লেটেতে দাঁড়াবো, লেতে বা লাটে এরকম কিছু একটা নাম, লেতেই হবে। তো এখান থেকে 7 কিলোমিটারের ডিস্টেন্স আছে, ওখানে দাঁড়িয়ে আমরা খেতে দাঁড়াবো। তখন আমি উইন্টার লাইনারটাও পরে নেবো। তোমাদের এখানকার ভিউ কেমন লাগছে জানিও। মানাংয়ের ভিউ বেটার লাগলো নাকি কি বলে গাতলাং রুবি ভ্যালির ভিউ বেটার লেগেছে, নাকি এই রাস্তার ভিউ তোমাদের বেটার লাগছে, সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। গায়ো ভিলেজ বা ছায়ো ভিলেজ কিছু একটা এরমই নাম ছিল। এ তো অন্য দুনিয়ায় চলে এসেছি। বিদেশ ওসব, নেপাল আমাদের ইন্ডিয়ার মধ্যে পড়ছে না, বিদেশ বলতেই পারি, কিন্তু সত্যি সেরা লাগছে। কোনো মানে সুইজারল্যান্ডের থেকে কম মনে হচ্ছে এই জায়গাটা। সে আমি সুইজারল্যান্ড, তোমরা যদি এবার বলো যে আমি সুইজারল্যান্ড কবে দেখলাম, তো সুইজারল্যান্ডও দেখিনি আমি, সেটা আলাদা কথা, কিন্তু সেরা লাগছে এই ভিউটা, সেরা। তো জমসম এখান থেকে আর 26 কিলোমিটার বাকি আছে, আর আমরা লেতেতে এন্টার করে গেছি। এটা হচ্ছে লেতে। তোমাদের একটু আগে নামটা এই জন্য ভুল বললাম হয়তো, গায়ো ভিলেজ বা ছায়ো ভিলেজ, ওটার রাস্তা মনে ডান দিকে ঢুকে যাচ্ছিল, কিন্তু আমরা এটা এখন লেতেতে আছি। সত্যি খুব সুন্দর জায়গা। মৈনাকদা বলছিলই যে সেরা লাগবে জায়গাটা, আর সত্যি তাই লাগলো। প্রচুর হোমস্টে আছে। এই হোমস্টেটা তো আমার বেশ হঠাৎ করে চোখে লাগলো, প্রীতিকা ইন। প্রচুর বাইকারও রয়েছে দেখছি। নেপালের টাইম অনুযায়ী এখন 3:30 বাজে, আর আমরা চলে এসেছি লেতে ভিলেজে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু এই ভিলেজটা, আমার তো মানে মন কেড়ে নিল। মানাংয়ের পরে যদি কোনো জায়গা নেপালের আমার এতটা মন কেড়েছে সেটা হচ্ছে এই লেতে। এত সুন্দর রাস্তা, কোনো অংশই তোমাদের যেরকম বলছিলাম বিদেশের থেকে কম নয়। এখানে বাইকগুলো পার্ক করলাম, আর এখানের ক্যাফেটেরিয়া থেকে আমরা একটু ফ্রাইড রাইস খেতে দাঁড়িয়ে পড়লাম। চিকেন ফ্রাইড রাইস অর্ডার করে দিয়েছি। আর এখানে দেখো রেঞ্জগুলো দেখা যাচ্ছে, এটা যতটুকু সম্ভব অন্নপূর্ণা 3-এরই হবে। আর একটু আগে বেশ বেটার ছিল, কারণ এই মেঘে ঢেকে ছিল না, পুরোটা ক্লিয়ার ছিল, এখন একটু মেঘে ঢেকে যাচ্ছে। তো আমরা একটু ক্লিয়ার হয়ে গেলে আবার তোমাদের দেখানোর চেষ্টা করব। বিশেষ করে দেখো এইখানটা বিভৎস লাগছে এই জায়গাটা। আর এখানে এই থাম্বনেলটা ভাবছি আজকের দিনে তুলে নেবো, কারণ এই ট্রিপে অনেক জায়গায় থাম্বনেল মিস হয়েছে, কিন্তু তাও যে কটা জায়গায় থাম্বনেল উঠেছে সেগুলো আবার নাকি অনেক ভালো হয়ে গেছে। সবারই ছবি ভালো এসে গেছে, শুধুমাত্র এই ব্যক্তিটার জন্য। এই রাস্তার দিকে যাবো, এ তো পুরো এখন হাইওয়ে মনে হচ্ছে, বিশেষ করে মানাং আর রুবি ভ্যালির পরে এ তো আমাদের NH6 মনে হচ্ছে। বাইকটা আসছে দেখো। এসে গেছে আমাদের চিকেন ফ্রাইড রাইস। কালকের তুলনায় কি ভালো না? কালকের তুলনায় বেটার? কালকের থেকে ওই একই রকম, একই, একটু ভাজা চিকেন। তো এটা খেয়ে এবার বেরোতে হবে। অনেকটাই আমরা টাইম কাটিয়ে দিলাম, প্রায় এখন 3:56 বেজে গেছে নেপালের টাইম অনুযায়ী। দেখতে পাচ্ছ 23শে নভেম্বর। তো এটা খেয়ে বেরিয়ে যাবো জমসমের দিকে। আর এখানে দেখো আমাদের বাইকগুলো পার্ক করা আছে। ইন্ডিয়ার টাইম অনুযায়ী এখন 4টে বাজে। আমরা বেশ বুঝতেই পারছো একটা 40-50 মিনিটের ব্রেক এখান থেকে নিয়েছিলাম। আর ইন্ডিয়ার টাইম 4টে, মানে নেপালের টাইম অনুযায়ী এখন 4:15 বাজে। এখান থেকে জমসাম এখান থেকে এখনও ওই 30 কিলোমিটার মতো ডিস্টেন্স থাকবে। আমরা রাস্তার উপরেই কোনো হোটেল নিয়ে নেবো, সামনের দিকে আর এগোবো না। অনেকে মানে মুক্তিনাথের জন্য কাকবেনিও চলে যায়, কাকবেনি থেকে মুক্তিনাথের জার্নিটা কম হয়ে যায়, কিন্তু আমরা জমসম থেকে জমসম করব, ওটা আমাদের একটুখানি সুবিধা হবে। ডান দিকে কালীগণ্ডকী নদীর এখানের এই ভ্যালিটার ভিউটা দেখো খালি। আমার ড্রোনের যদি পারমিশন নিয়ে কোনো প্রবলেম না হতো, এখানে অবশ্যই একটা ড্রোন শট নিতাম। মন তো করছে কিন্তু কিছু করার নেই। আর দেখো একটুখানি তোমাদের যেরকম বললাম, পরে রাস্তা আবার ভালো রাস্তা পেয়ে গেছি। আর আমার গ্লাভস দেখে তো বুঝতে পারছো, গ্লাভসটা যে চেঞ্জ করে নিয়েছি, আবার ওই পুরনো ছেঁড়া ফাটা গ্লাভস বের করেছি, পরছি। তার কারণ এর ভেতরে একটা উইন্টার থার্মাল, আর কি উইন্টার থার্মাল বলছি, থার্মাল গ্লাভস পরেছি, তার উপরে এই ছেঁড়া গ্লাভসটা পরেছি, এই গ্লাভসটা একটু বড় বলে।
নাহলে প্রচুর ঠান্ডা লাগছিল, এমনকি ভেতরে জ্যাকেটের তলায় উইন্টার লাইনারও পরে নিয়েছি। এই ভ্যালিটা যত দেখছি আমার ড্রোন ওড়াতে মন চাইছে, বিভৎস মন চাইছে ড্রোনটা ওড়াতে। লেতে ভিলেজের পর থেকে যেদিকেই চোখ তাকাচ্ছি চোখ আর ঘোরাতে পারছি না, এত সুন্দর লেগে যাচ্ছে সব জায়গা। পিছনে এই গাছটা দেখালাম, দেখলে কি সুন্দর গাছের পাতাগুলোর কালার হয়েছিল। ঠান্ডা পড়ছে এই টাইমটা কিন্তু বেস্ট, ওই জন্য সবথেকে বেস্ট টাইম আমি যেটুকুনি বুঝছি নেপালের জন্য অক্টোবর এন্ড। পুরো অন্য জগৎ, সত্যি অন্য জগৎ। এই জায়গাটার নাম হচ্ছে খান্তি বাজার। সেরা ভিউ তো, এটা পুরো মনে হচ্ছে আমি যেন লাদাখে চলে এসেছি আবার। সেরকমই ভালো রাস্তা, লাদাখে যেরকম হাইওয়ে পুরো সেরকমই ভালো রাস্তা পাচ্ছি, এরকম ভিউ পাচ্ছি, লাদাখই মনে হচ্ছে আমার পুরো এটা। ইনফ্যাক্ট আমার কিছু কিছু ক্ষেত্রে তো লাদাখের থেকে আরো বেটার মনে হচ্ছে এই ভিউগুলো। তোমাদের কি মত একটুখানি কমেন্ট করে জানিও কিন্তু। আমার ডান দিকের ভিউটা দেখো, ওই দূরের পাহাড়গুলো। এই মাস্তাং ভ্যালিও মনটা অন্যরকম ভাবে কাটলো। পুরো ন্যাড়া পাহাড়ের এরিয়াতে আমরা চলে গেছি, দেখো গাছ পুরো কমে গেছে। ওই জন্যই তোমাদের আরো বলছি জায়গাটার সাথে লাদাখের মিল আছে। আমার এই ডান দিকের ভ্যালিটা কিন্তু খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। এই ডান দিকের যে পাহাড়টা দেখছো, এটা যতদূর সম্ভব নীলগিরি। এটাও কিন্তু খুব সুন্দর লাগছে, কারণ একটু আগে আমার মৈনাকদা বলছিল ওই বড় পাহাড়টার পিছনের দিকটাতেই নীলগিরি দেখতে পাবো, এটাই মনে হয় তাহলে সেটাই। পুরো ওই দিকের ভিউটা দেখো, আমরা ওই দিকের রাস্তা হয়ে কিন্তু এসছি। ওই দিকে সানসেট হচ্ছে, তাই জন্য আকাশটা একটু পুরো ওই হলুদ ভাব হয়ে আসছে। আর এখান থেকে আমরা সামান্য একটু এগোবো, আর কোনো হোমস্টে এই রাস্তার উপরেই আমরা ইচ্ছা আছে। জমসমে ঢোকার পরে আমাদের হোটেল খুঁজতে অনেকটাই টাইম লেগে গেছে, সব জায়গায় ওভার প্রাইস ছিল। শেষ অব্দি একটা ভালো হোটেল পেয়ে গেছি, মানে অ্যাডজাস্ট করার মতো হোটেল পেয়ে গেছি 700 টাকায়। তোমাদের রুমটার বাইরে থেকে হোটেলটা দেখাচ্ছি। এখন ডিনার করতে বসে পড়েছি। ভেজ থালি অর্ডার করেছি 400 টাকা করে প্লেট। মৈনাকদা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। হেভি লাগলো না বলো তোমার জমসমে এসে? কালকে পালাবো তো তাহলে জমসম থেকে, একদম নিশ্চিন্তে। তো ভাতটা খেয়ে নিয়ে তোমাদের হোটেলটা দেখাচ্ছি। কাল এতটাই ঘুম পেয়ে গেছিল যে তোমাদের রুমটা দেখানো হয়নি। এটা ছিল আমাদের রুম, 700 টাকা নিয়েছে, নেপালি 700 টাকা। কোনোরকম অ্যাডজাস্ট করে নিয়েছি। মেন জমসমে অনেক প্রবলেম হয়েছে, তাই জন্য আমরা আজকে আর জমসমে স্টে করছি না। সব লাগেজ আমরা ব্যাগে, মানে ব্যাগ তো বাঁধাই আছে গাড়িতে। আমরা মুক্তিনাথ ঘুরে আজকে মারফা চলে যাবো, তাই তো মৈনাকদা? তো তোমাদের সাথে একদম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নেক্সট ভিডিওটার ওয়েট করো। আমরা এখান থেকে মুক্তিনাথ যেতে চলেছি, মুক্তিনাথ দর্শন করব। আর একটা গ্রাম আমরা ভিজিট করার ইচ্ছা আছে, সেটা দেখে আমরা মারফা ব্যাক করব। সব তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততদিন টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।